নর্থ কোরিয়া বিশ্বের সবথেকে খতরনাক একটা দেশ, যেখান থেকে কোনো সৈন্যের পালানো একেবারেই অসম্ভব। তবে এই সেনাবাহিনীর মধ্য থেকে একজন সার্জেন্ট বছরের পর বছর ধরে চেষ্টা করে যাচ্ছে নর্থ কোরিয়া থেকে পালিয়ে সাউথ কোরিয়াতে চলে আসার। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখনই সে লুকিয়ে লুকিয়ে মাটির নিচে সুড়ঙ্গ ঘোরে। তবে যেদিন তার পালিয়ে যাওয়ার সময় আসে ওই দিন আবার অন্য একজন সৈনিক তাকে দেখে ফেলে। তো এরপর কি হয় বন্ধুরা? সে কি আসলে ধরা পড়ে যাবে এই নির্মম শাসকের কাছে, নাকি জান নিয়ে বেঁচে ফিরতে পারবে? আমরা তো শুধুমাত্র এতদিন ধরে শুনেই এসেছি যে নর্থ কোরিয়ার আর্মিরা কি ভয়াবহ, আর আজকের এই মুভিটা দেখার পর সেটা যেন আমার চোখের সামনে পুরো পরিষ্কার হয়ে গেল। তো আর বেশি বকবক আমি করব না, চলো শুরু করি কুহেলিকার আজকের গল্প, এসকেপ ফ্রম দ্য নর্থ কোরিয়া। তো গল্পের শুরুতেই আমরা রাতের অন্ধকারে একটা আর্মি বেস ক্যাম্প দেখতে পাই। সমস্ত সৈনিকরাই সেখানে ঘুমাচ্ছে। তাদের মধ্যে হঠাৎ করে একজন সৈনিক সবার ঘুমানোর সুযোগ নিয়ে রাতের অন্ধকারে সেনানিবাস থেকে বের হয়ে গুপ্ত রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে, আর সেখান থেকে কাঁটাতারের বর্ডারের নিচে খুঁড়ে রাখা একটা সুড়ঙ্গ দিয়ে আবার অতিক্রম করে। এরপর দীর্ঘ একটা মাঠ পেরিয়ে সামনের দিকে এগোতে থাকে। তার হাতে রয়েছে কম্পাস, টর্চ, একটা স্টপওয়াচ আর এই জায়গার একটা ম্যাপ, যেটা সে নিজের হাতে বানিয়েছে। রাস্তার প্রতিটা পদক্ষেপ অতিক্রম করার সঙ্গে সঙ্গে সে ম্যাপে কলম দিয়ে একটা চিহ্ন বানাচ্ছে, যাতে করে ঘুরে ফিরে সে আবার একই রাস্তায় না চলে আসে। আর এইভাবে রাস্তা বানাতে বানাতে সে পৌঁছে যায় ওখানকার মাইন ফিল্ডে। এই মাইন ফিল্ড হলো এমন একটা জায়গা যেখানে বিভিন্ন জায়গায় বিস্ফোরক পদার্থ পুঁতে রাখা, মানে পা পড়া মাত্রই তো সঙ্গে সঙ্গে সেখানে বিশাল বড় বিস্ফোরণ হয়ে যাবে। তাই সে প্রচন্ড সাবধানতার সঙ্গে এগোতে থাকে। এ রাস্তা খোঁজার কাজ করছে সে অনেক দিন ধরে, আর প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে সে লুকিয়ে লুকিয়ে এই রাস্তাগুলো খুঁজে যাচ্ছে। লোকটার নাম হলো লিম কিউ নাম। সে নর্থ কোরিয়া সেনাবাহিনীর একজন সার্জেন্ট হিসেবে কাজ করে। গত 10 বছর ধরেই সে এখানে কাজ করছে, কিন্তু কিছুদিনের মধ্যে তার ডিউটি শেষ হয়ে যাবে। সার্জেন্ট লিম আসলে এখানে কাজ শেষ হয়ে যাবার পরে নর্থ কোরিয়া থেকে পালিয়ে সাউথ কোরিয়া যাওয়ার পরিকল্পনা করছে। সবার নজর থেকে বেঁচে কোনোভাবে সে গুপ্ত রাস্তা তৈরি করছে, যাতে করে সে মিলিটারিতে ডেমিলিটাইজ জোন পার করে সাউথ কোরিয়ায় পৌঁছাতে পারে। লিম প্রতিদিন রাতে স্টপওয়াচে টাইম ঠিক করে বেরিয়ে পড়ে, আবার ঠিক ভোর হওয়ার আগেই ফিরে আসে আর নিজের জায়গায় শুয়ে পড়ে, যাতে করে কেউ কিচ্ছু জানতে পারে না। তবে একদিন দেখা যায় লিম তার আন্ডারে থাকা 3 জন সৈনিকের সঙ্গে সকালে হাঁটতে হাঁটতে একটা মাইনফিল্ডের কাছে চলে আসে। সেখানে একটা বন্য শূকর বিস্ফোরণের কারণে মারা গিয়েছে। ওই শূকরটাকে তারা ক্যাম্পে নিয়ে আসার পর এটাকে সেখানকার উচ্চ পদের অফিসাররা খাওয়ার জন্য নিয়ে যায়। তো দিন পেরিয়ে রাত হয়ে গেলে লিম ঘরে বসে একা একা রেডিওতে গান শোনার সময় তার নিজের বাড়ির কথা মনে পড়ে যায়। তার ছোটবেলার দিনগুলো সে অনেক মিস করছিল, তার বাবা মায়ের সঙ্গে কাটানো সেই খুশির সময়গুলো, তার বাবা মারা যাবার পর মায়ের সঙ্গে কাটানো দিনগুলো, আর মায়ের মৃত্যুর পর সে পুরোপুরি একা হয়ে যায়। এই সব স্মৃতিগুলোই তাকে বেশ বেদনা দিচ্ছিল। আর লিম যখন তার স্মৃতিচারণে ব্যস্ত ছিল, ওই সময় কিম দং ইয়ং নামে একজন সৈনিক এসে লিমকে জিজ্ঞাসা করে যে তুমি কি সাউথ কোরিয়াতে পালানোর কোনো প্ল্যান করছো? লিম একটু অবাক হয়ে যায়, কিন্তু সে তো সরাসরি অস্বীকার করে। ইয়ং তখন বলে যে আমি কিন্তু নিজের চোখে তোমাকে পালাতে দেখেছি। লিম তখন রেগে গিয়ে তার গলা চেপে ধরে আর হুমকি দিয়ে বলে যদি কাউকে কিছু বলো তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। ইয়ং তখন বলে যে তুমি প্লিজ আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে চলো, জানো কালকে আমার মায়ের জন্মদিন, আমি আমার মা আর বোনের সঙ্গে একটু দেখা করতে চাই, ওরা সাউথ কোরিয়াতেই আছে। কিন্তু লিম তো কোনোভাবেই রাজি হয় না আর ওখান থেকে চলে যায়। এরপর গভীর রাতে সবার অ্যানাউন্সমেন্ট শুনে ঘুম ভেঙে যায়। তাদের মধ্যে কেউ একজন নাকি ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করেছিল। লিম তখন দেখে যে ইয়ং এর ঘুমানোর জায়গাটা ফাঁকা, তাই সে পরিষ্কারভাবে বুঝতে পারে যে এই পালানোর চেষ্টা ইয়ংই করেছে। তখন সকল সৈন্যদেরকে বলা হয় তোমরা রেডি হয়ে যাও, আর আমাদের সীমানার ওই পারে যেতে হবে। লিম তখন ছুটে যায় তার গুপ্ত রাস্তা দিয়ে ইয়ংকে খোঁজার জন্য। কিছুটা দূর যাওয়ার পর সে ইয়ংকে খুঁজে পেয়ে যায় আর তাকে বারবার ফিরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়ং তো কোনোভাবেই রাজি নয়। সে লিমের কথা শুনতেও রাজি হচ্ছে না। আর এরপর যখন সে ওই তারের নিচ দিয়ে যেতে যায় তখন ইলেকট্রিক শক লেগে সে দূরে ছিটকে পড়ে। লিম তখন তাকে সাহায্য করতে চাইলে সে লিমের দিকে বন্দুক তাক করে আর বলে যে আজ সন্ধ্যার মধ্যে বৃষ্টি শুরু হবে, একবার যদি ভারী বর্ষণ শুরু হয়ে যায় তাহলে তুমি যে রাস্তাটা তৈরি করেছো ওটা কিন্তু সব নষ্ট হয়ে যাবে। লিম তখন বারবার ইয়ংকে বুঝিয়ে কোনো মতে ফিরে যাওয়ার জন্য রাজি করালেও দুর্ভাগ্যবশত ঠিক তখনই ওখানে উচ্চপদস্থ সব অফিসাররা চলে আসে। আর ইয়ং এর পাশাপাশি তারা ভাবে যে লিমও হয়তো বা এখান থেকে পালানোর চেষ্টা করছিল, তাই এরপর তাদের দুইজনকেই বন্দি বানিয়ে জেলে নিয়ে আসা হয় আর তাদের উপর নির্মমভাবে নির্যাতন শুরু হয়। মারতে মারতে তো একের পর এক লাঠি ভেঙে যাচ্ছে। এরপরে অফিসার লিমের বানানো
ওই ম্যাপটা লিম আর ইয়ংকে দেখিয়ে জিজ্ঞাসা করে যে সত্যি করে বল এই ম্যাপটা কে তৈরি করেছে। তখন ইয়ং বলে যে এই সবকিছু আমার, লিম কিছুই জানে না, এই সমস্ত কিছু আমি তৈরি করেছি। সে এখানে সম্পূর্ণ দোষটাই তার নিজের ঘাড়ে নিয়ে নেয়। তো এরপর তাদের দুজনের মধ্যে আসল দোষী কে এবং তার শাস্তি কি হবে সেটা বিচার করার জন্য স্টেট সিকিউরিটি অফিসার লি ইয়ং সান এই বেস ক্যাম্পে এসে উপস্থিত হয়। এই অফিসার হলো প্রচন্ড নৃশংস একজন মানুষ। সে সবার সামনে বলে যে যেহেতু ইয়ং সবটা স্বীকার করে নিয়েছে তাই লিমের এখানে কোনো দোষ নেই, তাকে কোনো প্রকার শাস্তি দেওয়া হবে না। এমনিতেই আজকাল অনেকে আমাদের সেনাবাহিনী থেকে পালানোর চেষ্টা করছে, তাই প্রেসিডেন্ট কিম জং উন কিন্তু একদম খুশি নয়। আর তোমাদের কি মনে হয় একজন এখান থেকে পালিয়ে গিয়েছে বা পালানোর চেষ্টা করেছে এটা শুনলে কি প্রেসিডেন্ট খুশি হবেন? আর তাকে জানানো কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সবাই কান খুলে শুনে রাখো, ইয়ং এখান থেকে পালানোর চেষ্টা করেছিল আর আমাদের সার্জেন্ট লিম তাকে গ্রেফতার করতে গিয়েছিল। তোমরা প্রেসিডেন্টের কাছে এটাই বলবে, সে এটা শুনলেই বেশি খুশি হবে। তো এরপর তো লিমকে আবারও তার অফিসারের পোশাক ফিরিয়ে দেওয়া হয় আর ওই অফিসার লিমকে নিয়ে একটা পার্টিতে চলে যায়। পার্টি চলাকালীন সময় অফিসার যেন লিমের দিকে কেমন একটা অদ্ভুত নজরে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছিল যে অফিসার ইয়ংসান তাকে ছেড়ে দিয়েছে ঠিকই, বাট এখনো সন্দেহের নজরেই রেখেছে। ওদিকে লিমের নজর তো সারাক্ষণ ঘড়ির কাঁটার দিকে, কারণ যত সময় পেরোচ্ছে ততই আকাশ মেঘে ঢেকে যাচ্ছে, মানে বৃষ্টি ঘনিয়ে আসছে। লিমের হাতে তো বৃষ্টি নেমে যাওয়ার আগ পর্যন্তই সময়, তাই সে ওখান থেকে তার ক্যাম্পে ফিরে যেতে চাইলে হঠাৎ করে অফিসার ইয়ংসান জানায় যে তোমার আর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাকে কমান্ডারের সহযোগী হিসেবে প্রমোশন দেওয়া হয়েছে। ওই ক্যাম্পে তোমার আর ফিরে যেতে হবে না। লিম তো পুরো অবাক হয়ে যায়, কারণ এতদিন ধরে সে কষ্ট করে পালানোর রাস্তাটা তৈরি করেছে আর তাকে এখনই ওই বেস ক্যাম্প থেকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে। লিম তখন এই প্রস্তাব মেনে নেয় না। সে বলে যে আমি আমার ক্যাম্পেই ফিরে যেতে চাই, আমার প্রমোশন লাগবে না। আর এই কথা শুনে তো অফিসার ইয়ংসান সৈনিক ইয়ং এর কাছ থেকে যেসব জিনিসপত্র পাওয়া গিয়েছিল তার মধ্য থেকে একটা কলম লিমকে দেখিয়ে বলে যে এটা চিনতে পারছো, এটা তোমার বাবার কলম তাই না, সাবধানে রেখো এটা। অর্থাৎ অফিসার ইয়ংসান খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে এই পালানোর সমস্ত পরিকল্পনাটা লিমেরই ছিল আর ইয়ং লিমের এই সমস্ত দায়টা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। তাই লিম তখন বুঝতে পারে যে এখন এই অফিসারের প্রস্তাবটা গ্রহণ করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। এরপরে লিম তো সেখানে থাকা একটা লোকের কাছে কিছুক্ষণ আগে তোলা ছবিগুলো দেখে ওখান থেকে একটা ছবি চেয়ে নেয় আর নিজের একটা পাসপোর্ট সাইজের ছবিও কেটে নেয়। এরপর যখন ওই লোকটা লিমের সব ফর্ম ফিল আপের কাজ করছিল তখন সুযোগ বুঝে লিম ড্রয়ার থেকে মিলিটারি ডিমার্কেশন লাইন অর্থাৎ নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝখানে যে বর্ডার লাইনটা আছে ওটার পাস বের করে নেয় আর এই পাসটা দেখালে সে খুব সহজেই এখান থেকে বর্ডার ক্রস করতে পারবে। তো এরপর তো লিম নিজের ছবিটাকে সুন্দর করে ওখানে আটকে দেয় আর লুকিয়ে লুকিয়ে মেইন অফিসে ঢুকে তো ওই পাশের মধ্যে একটা সিলও মেরে দেয়। এদিকে সমস্ত উচ্চপদস্থ অফিসাররা যখন পার্টিতে ব্যস্ত ছিল তখনই তো জঙ্গলের রাস্তা ধরে পালিয়ে যায় লিম, কিন্তু জঙ্গলের মধ্যে তখন নজরদারির জন্য রাখা দুজন সৈনিক লিমকে দেখে ফেলে। লিম তখন ভীষণ চালাকির সঙ্গে এই পরিস্থিতিটা সামলে নেয়। লিম তাদেরকে বলে যে আমি এখানে তদারকির জন্য এসেছি, আমাকে উপর মহল থেকে এখানে পাঠানো হয়েছে। জঙ্গলের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণটাই আমি খতিয়ে দেখব, তোমার দূরবীনটা আমাকে দাও। এরপর সেই সৈনিকদের কাছ থেকে দূরবীন নিয়ে তো কৌশলে জঙ্গলের কোথায় কি আছে সবটাই দেখে নেয়। এই সবকিছু দেখে সে পালানোর রাস্তাটা খুব ভালো করেই বুঝে ফেলে। এরপর সে ওখান থেকে আবার হেডকোয়ার্টারে ফিরে আসে। প্রথমে এসে যায় গাড়ি পার্কিং এর জায়গায় আর ওখানে প্রত্যেকটা গাড়ি চেক করে সে একটা গাড়ি খোলা পেয়ে যায় আর তারপর পার্টি থেকে নেশায় মত্ত এক অফিসারকে সে গাড়িতে বসিয়ে ওখানকার মেন গেট দিয়ে বেরিয়ে আসে, কারণ অফিসাররা ছাড়া কোনো সৈন্য এখান থেকে গাড়ি নিয়ে ক্রস করতে পারবে না। এরপর একটু ফাঁকা জায়গায় গিয়ে সে অফিসারকে ফেলে দেয় আর গাড়িটাকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে দুর্ভাগ্যক্রমে গাড়ির তেল শেষ হয়ে যায় আর ঠিক ওই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল আর্মিদের অন্য 3টা গাড়ি। লিমের গাড়িটাকে দেখে তারা ওখানে থেমে যায় আর ওখান থেকে অফিসার নেমে এসে লিমকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো আর গাড়িতে কি হয়েছে। তখন লিম নিজের পাসটা দেখিয়ে ভীষণ কনফিডেন্সের সঙ্গে বলে যে আমি এখানকার স্টেট সিকিউরিটির সদস্য, একটা বিশেষ মিশনের কাজেই যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে আমার গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে, সুতরাং আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন আর কি। তখন ওই অফিসার তো সবটা দেখে গাড়ির তেলের ব্যবস্থা করে দেয়। লিম তখন বলে যে হিয়ংপুর স্টেশনে বন্দি রাখা দল ত্যাগ করে একজন আছে যার নাম ইয়ং, আর তার একজন সাথীকে ধরার জন্য আমার এই ম্যাপটা প্রয়োজন, তাই আমি এখন ওই ক্যাম্পে যেতে চাই। তো এরপর লিমের কথা মতো তো তারা সেই ক্যাম্পে গিয়ে উপস্থিত হয় আর সমস্ত জিনিসগুলো মানে ইয়ং এর কাছ থেকে যেগুলো পাওয়া গিয়েছিল অর্থাৎ লিমের জিনিসপত্র সে আবারও তার কাছেই নিয়ে নেয়। কিন্তু এই আর্মি অফিসাররা তো আর জানতো না যে ইয়ং এর সাথে লিমই ছিল, তাই তারা বোকার মতো তাকে সবকিছুই দিয়ে দেয়। তো এরপরে লিম কারাগারে গিয়ে ইয়ং এর সঙ্গে দেখা করে আর তাকেও তার সঙ্গে নিয়ে নেয়। কিন্তু ওই ক্যাম্পের একজন অফিসারের তখন আবার লিমের উপর সন্দেহ হয়, তাই গাড়ির ড্রাইভারের পাশাপাশি সেও তখন লিমের সঙ্গে যায় তাকে সাহায্য করার বাহানায়।
এই অফিসার তখন তার পরিচিত স্টেট সিকিউরিটি একজন এজেন্টকে কল দিয়ে লিমের কথাটা জানায়। আর তখন লিমের কাছ থেকে তার একজন সুপিরিয়রের নাম জানতে চাওয়া হয়। লিম তখন উত্তরে তার অফিসার লি ইয়ং সানের নামই নেয়। আর ওই এজেন্ট তো সঙ্গে সঙ্গে গিয়ে ইয়ং সানকে পুরো ব্যাপারটাই জানায়। তখন ইয়ং সাং তো অফিসারকে মেসেজ করে বলে যে তোমরা লিমকে ডিভিশনে নিয়ে যাও। লিম তখন খুব ভালো করেই বুঝতে পারছিল একবার যদি সে ইয়ং সানের হাতে পড়ে তাহলে আর কোনোভাবেই রক্ষা নেই। তো পরিস্থিতি বুঝতে পেরে লিম ড্রাইভারের বন্দুকটা সুযোগ বুঝে নিতে চায়। আর তখনই গাড়িতে থাকা অন্য অফিসারের সঙ্গে তো লিমের হাতাহাতি লেগে যায়। আর ওই সময় বন্দুক থেকে এদিকে ওদিকে গুলি চলতে থাকে। তখন এই গাড়িটাও রাস্তা দিয়ে মাঠের একপাশে নেমে যায়। ইয়ং তো অন্যদিকে ড্রাইভারের গলা চেপে ধরে আর পা দিয়ে চেষ্টা করে পাশের অফিসারটাকে আটকানোর। আর তখন পেছনের সিটে বসে থাকা অফিসার তো নিজের বন্দুক বের করে ইয়ংকে গুলি করতে যায়। লিম তখন তাকে আটকাতে যায়, কিন্তু তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নেওয়ার সময় ভুলবশত ওখান থেকে একটা গুলি গিয়ে লাগে ড্রাইভারের পায়ে, যার কারণে তো গাড়িটা ব্রেক ফেল হয়ে কয়েকবার পাল্টি খেয়ে নিচে পড়ে যায়। লিম তো আহত অবস্থায় ইয়ংকে গাড়ি থেকে টেনে বের করে। আর এরপর যখন সে দূরে ছিটকে যাও ওই ম্যাপটা আনতে যায়, তখন এই রাস্তার উপর দাঁড়িয়ে থাকা সৈনিকরা তাদের দিকে অনবরত গুলি চালাতে থাকে। এই সৈনিকদের এখানে নিয়ে এসেছে সে অফিসার ইয়ং সানি। লিমরা তো প্রথমে গাড়ির পেছনে বসে গুলি থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু সে ভালো মতোই বুঝতে পারছিল বেশিক্ষণ তারা এইভাবে বাঁচতে পারবে না। তাই সে একটা বুদ্ধি বের করে গাড়ির মধ্যে পড়ে থাকা মৃত অফিসারদের রক্ত নিজের মুখে মাখতে থাকে, যাতে করে তাদেরকে দেখে মনে হয় যে তারাও মারা গিয়েছে। আর এরপরে লাশের মতো সেখানে পড়ে থাকে। তখন দূরবীন দিয়ে লিমের মৃতদেহটাকে দেখে তো অফিসার ইয়ংসান গুলিবর্ষণ বন্ধ করার আদেশ দেয়। আর এরপর সমস্ত সৈনিকদেরকে নিয়ে লিমদের দিকে এগোতে থাকে। আর তখনই তো সুযোগ বুঝে লিম ওখান থেকে ম্যাপটা নিয়ে ইয়ংকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। এটা দেখেই তো সৈনিকরা আবারও গুলি চালাতে থাকে। লিম আর ইয়ং তখন তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে। আর একটা পর্যায়ে তারা নদীর মধ্যে গিয়ে লাফ দেয়। অনেকক্ষণ পর নদীর পাড়ে পড়ে থাকা অবস্থায় যখন লিমের জ্ঞান ফেরে তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। ইয়ং তাকে দেখেই দৌড়ে আসে। আর এরপর তারা দুইজন একটা জায়গায় লুকিয়ে থাকে, কারণ চারিদিকে কিছু বন্দুকধারী লোক ঘুরে বেড়াচ্ছিল। তবে বেশিক্ষণ তারা লুকিয়ে থাকতে পারে না, ওই বন্দুকধারী লোকদের কাছে ধরা পড়ে যায়। তাদের দুইজনকে তখন চারিদিক থেকে ঘিরে ফেলা হয়। এরপর দেখা যায় যে এই গ্রুপটা হলো একটা মেয়েদের যাযাবর গ্রুপ, যাদেরকে বলা হয় নোমাইডি। এরা আর্মিদের থেকে কোনো অংশেই কম নয়। নর্থ কোরিয়ার আর্মি থেকে শুরু করে তাদের শাসক কিম জং উন, এদের কাউকেই এই গ্রুপটা পছন্দ করে না। নর্থ কোরিয়ার আর্মিরা তাদেরকে নিজেদের গ্রাম থেকে উচ্ছেদ করে দিয়েছে, এমনকি অনেক মেয়েকে ধর্ষণ থেকে শুরু করে মেরেও ফেলেছে। তো এরপরেই তো এই গ্রুপের লিডার লিম আর ইয়ংকেও মেরে ফেলার আদেশ দেয়। তখন লিম বলে যে আমাদেরকে মেরো না, আমরাও তোমাদের মতো, আমাদের পেছনেও নর্থ কোরিয়া সেনাবাহিনী পড়ে আছে। আমরা আর্মি বেস ক্যাম্প থেকে পালিয়ে এখানে এসেছি। ওখানে আমি তোমাদের দলের এক সদস্যের ভাই সাঙ্গুকে বন্দি অবস্থায় দেখতে পেয়েছিলাম। ইয়ং যখন সাঙ্গুর পরিচয় দেয় তখনই তো এই যাযাবর গ্রুপটা তাদের দুইজনের কথা বিশ্বাস করে নেয় আর তাদেরকে নিজেদের ওখানেই আশ্রয় দেয়। এদিকে অফিসার ইয়ং সান তো রাতের অন্ধকারে তার সেনাবাহিনীদের লাগিয়ে দিয়েছে লিমদেরকে খোঁজার জন্য। লিম, ইয়ং আর ওই মহিলাদের পুরো দল তো তখন ওই আর্মিদের হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে পড়ে জঙ্গলের মধ্যে থাকা পাথরের আড়ালে। তাদের সঙ্গে কিছু বাচ্চারাও ছিল। আর এদের মধ্যে একটা বাচ্চা ছেলে যখন শুকনো একটা কাঠের ওপর পা পড়ে, সেই আওয়াজেই তো সৈনিকরা টের পেয়ে যায় যে ওরা এখানেই আছে। আর ওই সময় তো এই মহিলাদের দলটা তাদের কাছে ধরা পড়ে যাচ্ছিল। তবে লিম আর ইয়ং তখন সৈন্যদেরকে বিভ্রান্ত করতে আকাশে গুলি চালায় আর সেখান থেকে পালিয়ে সমস্ত সৈন্যদেরকে নিজেদের পেছনে নিয়ে যায়। অন্ধকারের ভেতরে জঙ্গলের মধ্য দিয়ে তারা দৌড়াতে থাকে আর তাদের পেছনে ছুটছে তখন নর্থ কোরিয়ার আর্মিরা। আর একটা সময় পর আর্মিরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ঠিক ওই সময় আবার ইয়ং এর পায়ে গুলি লেগে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে, যার কারণে ইয়ং আর ছুটতে পারছিল না। লিম তখন তাকে ধরে উঠিয়ে কোনো রকমে আড়ালে নিয়ে যায়। তখন চারিদিক থেকে সেনাবাহিনীর দল তাদের দুইজনের দিকে এগোতে থাকে। লিম তো কোনোভাবেই আর বাঁচার কোনো রাস্তা দেখছে না। তাদের সমস্ত চেষ্টা বোধহয় এখানেই শেষ। তবে ঠিক ওই সময় সৈন্যদের উপর অন্য দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়ে যায়। এই গুলিগুলো চালাচ্ছিল ওই মহিলাদের দলটা। আর তাদের ওই গুলির আওয়াজ অনুসরণ করে তো সৈন্যরা সেই দিকে চলে যায়। আর এই সুযোগে লিম ইয়ংকে নিয়ে অন্যদিকে পালিয়ে যায়। ওখান থেকে তারা আবারও নিজেদের সে আগের বেস ক্যাম্পে ছুটে যায়। যেহেতু লিমের বানানো ম্যাপের রাস্তাটা ঠিক ওখান থেকে শুরু হয়েছিল, তাই তারা ওই জায়গা থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। এদিকে অফিসার ইয়ংসানের সেনাদল তো লিমদেরকে না পেয়ে আবারও ক্যাম্পে ফিরে আসে, যার কারণে অফিসার প্রচন্ড রেগে যায় আর তাদের দলের ক্যাপ্টেন রিওকে এমনভাবে মারে যে মারতে মারতে পুরো রক্তই বের করে ফেলে। আর এদিকে লিম আর ইয়ং তো অনেক কষ্টে শেষ পর্যন্ত বেস ক্যাম্পে এসে পৌঁছে যায়, কিন্তু ইয়ং আর কোনোভাবে এগোতে পারছে না। তার উপরে বৃষ্টির কারণে সে আবার পা পিছলে গড়িয়ে পড়ে। আর তখনই তারা দেখতে পায় তাদের সামনে দাঁড়ানো সেখানকার পুরো সৈন্যদল। কিন্তু রাতের অন্ধকার আর বৃষ্টির জন্য তখন তারা লিমদেরকে চিনতে পারে না, বরং তাদেরকে সৈনিক মনে করে নিজেদের দলে সামিল করে নেয়। আসলে এই পুরো জায়গাটি জঙ্গলে ঘেরা, তাই কোথায় মাইন পুঁতে রাখা আছে এটা আবার লিমরা জানে না। এই জন্য তারা
এত জায়গা ঘুরেও আবার এই ক্যাম্পে ফিরে এসেছে, কারণ এখান থেকে তো বর্ডার পর্যন্ত যাওয়ার সুড়ঙ্গটা লিম নিজে হাতে তৈরি করেছিল। তো এরপরে তো অফিসার ইয়ংসাং ওই বেস ক্যাম্পে আসে আর সব সৈন্যদেরকে বলে যে তোমরা যেভাবে হোক লিমদেরকে খুঁজে বের করো। এদিকে তখন তারা দুজন আবার ওই লাইনের মধ্যেই ছিল। অফিসারের এরকম ঘোষণা শুনেই তো ওখান থেকে লিম আর ইয়ং দ্রুত বেরিয়ে পড়ে আর এরপরে তাদের মেসের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু ওখান থেকে জিনিসপত্রের আওয়াজ পেয়ে তো সৈন্যরা বুঝে যায় যে লিম আর ইয়ং এই ঘরের মধ্যেই আছে। তখন তারা বাইরে থেকে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু লিম তখন বুদ্ধি করে দরজায় অনেক পরিমাণ কেরোসিন তেল ঢেলে দেয় আর এরপরে সেখানে আগুন লাগিয়ে দেয়, যার কারণে দরজা খোলার সঙ্গে সঙ্গেই তো সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয় আর সৈন্যরা সবাই এদিক ওদিকে ছিটকে যায়। এই সুযোগেই তখন লিমের বানানো ওই গুপ্ত রাস্তা দিয়ে শিয়ার ইয়ং পালিয়ে আসার চেষ্টা করে। তারের নিচে মাটিতে খুঁড়ে রাখা সুড়ঙ্গ দিয়ে লিম পেছনে ঘুরে তাকালেই দেখতে পায় ইয়ং তখন অন্য পাড়েই আছে। ইয়ং আসলে গতবার পালানোর সময় তার মালাটা এখানেই ফেলে গিয়েছিল, তাই সে ওটা খোঁজার জন্য এখনো এই পাশে রয়ে গিয়েছে। এদিকে সৈনিকরা তখন বর্ডারের চারপাশে লিমদেরকে খুঁজতে থাকে আর তখনই তারা ওখানে ইয়ংকে দেখে ফেলে। অফিসার ইয়ংসানের নির্দেশে তখন ইয়ংয়ের উপর গুলি চালিয়ে দেওয়া হয় আর লিম তখন ওই পার থেকে ফিরে এসে তো সৈন্যদের উপর উল্টো গুলি চালাতে শুরু করে আর ইয়ংকে নিয়ে দ্রুত তারের নিচে সুড়ঙ্গ দিয়ে বের হয়ে যায়। ইয়ং খুব ভালো করেই বুঝতে পারছিল গুলি লাগার কারণে সে আর বেশিক্ষণ বাঁচবে না, তাই এরপর সেই মালাটা লিমের হাতে দিয়ে বলে যে তুমি প্লিজ এটা আমার মায়ের জন্মদিনের উপহার হিসেবে তাকে দিয়ে দিও। আর তখনই তাদের দুইজনকে সার্চ লাইটের সাহায্যে অফিসার ইয়ংসাং একসঙ্গেই খুঁজে পেয়ে যায়। তখন আবারও গুলি চালানোতেই সঙ্গে সঙ্গে ইয়ং সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে আর এরপর দূরবীনে দেখে অফিসার ইয়ংসাং যখন লিমের দিকে গুলি চালাতে যাবে ঠিক তখনই তো লিম তাদের প্রত্যেকটা লাইটের উপর গুলি চালাতে শুরু করে, যার কারণে অফিসার রাতের অন্ধকারে লিমকে আর দেখতে পায় না আর লিম তখন দ্রুত তার কম্পাসটা দেখে ওখান থেকে পালাতে শুরু করে আর যাওয়ার পথে রাস্তায় থাকা সমস্ত লাইটগুলোকে সে এক এক করে গুলি করে ভেঙে ফেলতে থাকে। কিন্তু ঠিক তখনই দুর্ভাগ্যবশত অফিসারের একটা গুলিতে লিম নিচে পড়ে যায় আর তার হাত থেকে কম্পাসটাও তখন পড়ে ভেঙে যায়। সে যে এখন কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, কারণ এই কম্পাস ছাড়া তো সে ভালোভাবে দিকও বুঝতে পারবে না। ঠিক ওই সময় তার পকেটে থাকা রেডিওতে সিগন্যাল বেজে ওঠে। সে রেডিওর অ্যান্টেনা বের করে চারিদিকে ধরে আর যেদিকে সিগন্যাল পাচ্ছিল এইবার সে ওই দিকেই দৌড়াতে শুরু করে আর এইভাবে দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে যায় ওই মাইন ফিল্ডে, যেখানে শত শত মাইন পুঁতে রাখা আছে। তবে এখন চিন্তার ব্যাপার হলো বৃষ্টি হয়ে যাওয়ার কারণে তাদের সেই লাইন মাইনের জায়গাটা পুরোপুরি পাল্টে গিয়েছে, সুতরাং এত কষ্ট করে তার বানানো ম্যাপটা আর কোনো কাজে আসবে না। তাই সেই ম্যাপটা ফেলে দিয়ে এরপর নিজের মতো করে কোনো কিছু চিন্তা ভাবনা না করে সামনের দিকে এগোতে শুরু করে। আর তখন আবার অফিসার ইয়ংসাং তার সৈন্যদেরকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। সকলে তো একসঙ্গে লিমের দিকে গুলি চালাতে শুরু করে। অন্যদিকে এই মাইন ফিল্ডে দৌড়ানোর সময় তো কিছু বিস্ফোরকের উপর তার পা পড়ে যায়, যার কারণে সেখানে অনেক বিস্ফোরণ হচ্ছিল, কিন্তু তাও লিম কোনো মতে থামতে রাজি নয়। তখন ইয়ংসাংও তার সৈন্যদেরকে নিয়ে ওই মাইন ফিল্ডে চলে আসে, কিন্তু অফিসাররা তখন বেশ কিছু বিস্ফোরকের শিকার হয়, তাই তারা সামনে এগোনোর সাহস পায় না। এদিকে সমস্ত ক্লান্তি হতাশা সবকিছু বলে তো লিম শুধুমাত্র দৌড়াতে থাকে। রাত পেরিয়ে তখন সূর্যোদয় হয়, কিন্তু আজকের সকালের সূর্যটা অন্য সব দিনের মতো নয়। আজকেরটা ছিল লিমের এতদিন ধরে পরিশ্রমের ফল, কিন্তু ঠিক ওই সময় সে একটা জলাভূমিতে এসে ফেসে যায়। যত এগোনোর চেষ্টা করে ততই যেন সে ডুবে যাচ্ছিল, মানে আমরা যেটাকে আসলে চোরাবালি বলে থাকি। আর এইভাবেই একটা সময় পর দেখা যায় যে লিম প্রায় ডুবেই যাচ্ছিল, তবে তার তো মনে রয়েছে বাঁচার প্রবল চেষ্টা, তাই সে একটা লাঠির সাহায্যে তখন আবারও ওই চোরাবালি থেকে উঠে আসে। এরপর বিধ্বস্ত অবস্থায় গায়ে কাদা লাগিয়ে সেই মিলিটারি ডিমার্কেশন লাইনটা পার করে ফেলে। আর এত কষ্ট করার পর এরপর সে ওখানে সাউথ কোরিয়ার কিছু সৈন্যদেরকে দেখতে পায়, তবে সামনে এগোতে গেলে ওখানে পুঁতে রাখা একটা মাইনের ওপর তার পা পড়ে যায়। এদিকে পেছনেই তখন চলে আসে অফিসার ইয়ংসাং আর তার মাথায় বন্দুকও ধরে। এরপর সে লিমকে বিভিন্ন কথা দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিম তো কোনোভাবে আর উত্তর কোরিয়াতে ফিরে যেতে চায় না। সে তখন ল্যান্ডমাইন থেকে পাটা তুলে নেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেটা ওখানে আর বিস্ফোরিত হয় না। আর তখনই তো লিম আর অফিসার ইয়ংসাং এর মধ্যে আবার মারপিট শুরু হয়ে যায়। লিম একটা সময় পর ইয়ংসাংকে পরাস্ত করে ফেলে আর বলে যে তুমি আর আমার পেছনে এসো না, আমাকে একটু মুক্তভাবে বাঁচতে দাও। এরপর সে আস্তে আস্তে সাউথ কোরিয়ার দিকে এগিয়ে যায়। সাউথ কোরিয়ার বর্ডারে নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসা দল ত্যাগীদের জন্য একটা টেলিফোন রাখা আছে। এরপর সে নিজের আসার কথাটা যখন তাদেরকে জানাতে যায় তখন দেখে যে টেলিফোনটা আর কাজ করছে না। অন্যদিকে সে অফিসার ইয়ংসাং তো এখনো হার মানেনি, সে আবারও লিমের দিকে গুলি চালাতে শুরু করে আর বর্ডার যাতে না ক্রস করতে পারে এই জন্য এবার সে লিমের পায়ে গুলি করে দেয়। কিন্তু লিম তো তাও থেমে থাকে না, সেই পায়ে গুলি নিয়ে ছুটতে থাকে আর খোঁড়াতে খোঁড়াতে সে একটা টানেলের মধ্যেই প্রবেশ করে। সাউথ কোরিয়ার লাইনটা সে প্রায় ছুঁয়েই ফেলেছে। আর ঠিক এমন সময় আবারও অফিসার ইয়ংসান গুলি করলে এইবার লিম মাটিতে পড়ে যায়। তার হাতটা সাউথ কোরিয়ার বর্ডারের লাইন থেকে আর মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল, আর এই অবস্থাতেও সে আপ্রাণ চেষ্টা করতে থাকে কোনো মতো ওই লাইনটাকে ছোঁয়ার। আসলে সে যদি একবার সাউথ কোরিয়ার বর্ডার ছুঁয়ে ফেলে তাহলে অফিসার ইয়ংসান আর তার কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে ইয়ংসাং তো এইবার লিমের মাথায় গুলি করতেই প্রস্তুত, সে বন্দুকের ট্রিগারটা চাপতেই
যাবে, তবে ঠিক তখনই থেমে যায়, কারণ লিমের প্রচণ্ড ইচ্ছাশক্তি আর প্রচেষ্টা দেখে এইবার তারও হাত কাঁপতে থাকে। ইয়ংসাং এর মতো এত কঠোর একজন মানুষেরও তখন চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে আর গুলি চালাতে পারে না, এমনকি বন্দুকটাও নামিয়ে ফেলে। আর লিম তখন তার সীমাহীন চেষ্টার পরে অবশেষে সাউথ কোরিয়ার লাইনটা ছুঁতে সফল হয়। তখন সঙ্গে সঙ্গে সেখানে সাউথ কোরিয়া সেনাবাহিনী এসে উপস্থিত হয় আর ইয়ংসাংকে বলে যে দ্রুত এখান থেকে চলে যাও, আর না হলে কিন্তু তুমিও বাঁচতে পারবে না। লিম তখন টানেলের অপর প্রান্তে আলো দেখে তো খুশিতে কাঁদতে থাকে। সাউথ কোরিয়ার আর্মিরা তখন তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। আসলে লিম একবার সাউথ কোরিয়াতে চলে এসেছে, তাই এখন হয়তোবা তার মারা গেলেও শান্তি। এরপর পার হয়ে যায় একটা বছর। লিম এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। সে সাউথ কোরিয়াতে এখন একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করছে। লিম মাঝে মাঝে ইয়ংয়ের মা আর বোনের সঙ্গে দেখা করতে যায়, তবে সে ইয়ংয়ের মৃত্যুর খবরটা এখনো তাদেরকে জানায়নি, কারণ তার মা আর বোন অন্ততপক্ষে এতটুকু জেনেই খুশি থাকুক যে তাদের ছেলে বা ভাই এখনো বেঁচে আছে, এমনকি নর্থ কোরিয়াতেই আছে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই লড়াকু মুভির গল্পটা। নর্থ কোরিয়া বোধহয় আসলে একটা জেলখানা, তাই না বন্ধুরা? কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে আমরা কিছুই জানি না, না জানি ওখানকার মানুষরা কিভাবে বাস করে। আমি তো শুনেছি কিম জং উনের আদেশ ছাড়া নাকি কেউ ঠিকমতো বাথরুমেও যেতে পারে না। তোমরা কি জানো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।